চীনের ৬৮তম জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চীনা রাষ্ট্রদূত অতিথিদের স্বাগত জানান। পরে চীনা রাষ্ট্রদূত মা মিং-ছিয়াং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে সংকট সমাধানে তার দেশের ভূমিকার কথা উল্লেখ করেন। চট্টগ্রামে আশ্রয় নেওয়া শরণার্থীদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাদের সাহায্য করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। আশা করি যত দ্রুত সম্ভব এই ইস্যুটির সমাধান হবে এবং সংকট সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে চায়। দুদিনের মধ্যেই চীন থেকে ১৫০ মেট্রিক টন ত্রাণ সহায়তা আসছে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বর্তমানে বাংলাদেশ চীনের সম্পর্ক আগের চেয়ে ভালো। বাংলাদেশ চীন সম্পর্ক এখন খুবই ভালো পর্যায়ে আছে। দুদেশের শীর্ষ নেতাদের সফরের পর বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। পরে চীনা ঐতিহ্যবাহী নানা কসরত প্রদর্শন করে বাংলাদেশ ও চীনের সমন্বয়ে গঠিত একটি দল। ইমরুল কায়েস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীর সমস্যার সমাধানের দায়িত্ব মিয়ানমার সরকারের। সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে নিরাপত্তা নিশ্চিতের পর মিয়ানমারে ফিরিয়ে নেয়াই সমস্যার একমাত্র সমাধান বলে মনে করেন তিনি। বাংলাদেশের সংক্ষিপ্ত সফর শেষে এক সংবাদ সম্মেলনে ফিলিপ্পো বলেন, শরণার্থীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করে মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো বিকল্প নেই। তবে এই ফিরে যাওয়া হতে হবে একান্তই স্বেচ্ছায়। ত্রাণ প্রসঙ্গে জাতিসংঘের হাই কমিশনার বলেন, শুরুতে প্রাক্কলিত ত্রাণের অনেক বেশি ত্রাণ প্রয়োজন হবে, তবে সে পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি বলেন, ত্রাণ শুধু রোহিঙ্গাদের জন্য নয়, কক্সবাজারের স্থানীয়দের জন্যও প্রয়োজন। মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের বিষয়ে ফিলিপ্পো বলেন, শরণার্থীদের নিরাপত্তা প্রধান বিবেচ্য হওয়ায় প্রস্তাবটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে, কারণ তাতে শক্তি প্রয়োগের প্রশ্ন আসতে পারে। I want to make a final point. The origin of this crisis and the solution. সমস্যার উৎস এবং সমাধান দুটোই মিয়ানমারে। সমাধানটি হচ্ছে মানুষগুলোকে নিজ দেশে ফিরে যাবার সুযোগ তৈরি করা, যা হতে হবে স্বেচ্ছায় এবং নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে। আর এজন্য রাখাইন রাজ্যের পরিস্থিতি বদলাতে হবে। আবার ফিরে যেতে হবে কফি আনান কমিশনের প্রস্তাবে, যেখানে রোহিঙ্গাদের নাগরিকত্ব সমস্যা নিরসন করা এবং ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে, যা সেখানকার সব সম্প্রদায়কে সম্পৃক্ত করবে। Those are the two pillars of the Kofi Annan report. মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আন্তর্জাতিক চাপ না থাকলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে না মিয়ানমার। ফলে বছরের পর বছর বিশাল এ জনগোষ্ঠীর বোঝা টানতে হবে বাংলাদেশকেই। রাখাইনে হত্যা, ধর্ষণ ও নির্যাতন নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা শরণার্থীর মর্যাদা পাবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মিয়ানমারের এসব নাগরিককে অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করছে সরকার। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমার সুবিধা পাবে বলে মনে করেন এই বিশ্লেষক। রেফিউজি বললে রাইট টু রিটার্ন আছে, মানে ফিরিয়ে নেওয়ার একটা অধিকার আছে। যদি আমি রেফিউজি না বলি, তাহলে তো ওই ফিরিয়ে নেওয়ার অধিকার থেকে আমরা বঞ্চিত। এটা উপস্থাপিত হতে হবে যে আইনগতভাবে তাদেরকে এই রেফিউজি শনাক্ত করলে রেফিউজিদের ফিরিয়ে নেওয়ার অধিকার আছে। রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দিলে বাংলাদেশ বিশ্ব সমাজের নজরে থাকবে বলে মনে করেন এই গবেষক। গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউতে যেটা স্বীকৃতি না দিলেও আমরা যারা মিডিয়া সিভিল সোসাইটি আসি, তারা যেন আমরা সব জায়গায়, সেটা মিডিয়াতে হোক, ইন্টারন্যাশনাল ফোরামে হোক, আমরা কিন্তু তাদেরকে বলবো রোহিঙ্গা শরণার্থী। তাহলে এটা ইন্টারন্যাশনালি বেশি ফোকাস পাবে। আমরা যদি আনডকুমেন্টেড বলি, ইরেগুলার বলি, ইকোনমিক মাইগ্রেন্ট বলি, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল এটা অ্যাটেনশন কিন্তু পাবে না। আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে বাংলাদেশ সই না করায় এর শর্ত মানতে সরকার বাধ্য নয় বলে মনে করেন কেউ। আমরা কিছু স্ট্যান্ড এখন নিতে পারি, একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়ার সময় এসেছে। আমরা যদি তাদেরকে বলি যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক অথবা রোহিঙ্গা শরণার্থী বললেও এখানে কিন্তু বাংলাদেশ সরকার শরণার্থী কনভেনশনে অনুস্বাক্ষর না করেও শরণার্থী কথাটা ব্যবহার করতে পারে, সেটা তার মতো করে সে তখন ব্যাখ্যা দিতে পারে। আন্তর্জাতিক আইন অনুসারে কোনো ব্যক্তিকে শরণার্থীর মর্যাদা দিলে চলাফেরার স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। রোহিঙ্গাদের উপর নির্যাতনের কথা উল্লেখ না করায় দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানে দেয়া বিবৃতি নিয়ে তীব্র আপত্তি তুলেছে মালয়েশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান বলেছেন, তার দেশের সঙ্গে আসিয়ানের দেয়া বক্তব্যের কোনো সম্পর্ক নেই। জোটের এক বিবৃতিতে রোহিঙ্গাদের উপর নির্যাতনের কথা উল্লেখ করা হয়নি, এমনকি রোহিঙ্গা শব্দটিও ব্যবহৃত হয়নি। তবে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর হামলার নিন্দা জানানো হয় ওই বিবৃতিতে। মালয়েশিয়া বলছে, রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ানের এই অবস্থানের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এমন অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে জোটের দেয়া বিবৃতি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কুয়ালালামপুর। কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা শিবিরে জন্ম নেয়া শত শত শিশু রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশের প্রচলিত আইনে রোহিঙ্গা নবজাতকদের এ দেশের জন্মসূত্রে নাগরিক হওয়ার সুযোগ নেই, তাই এই আশঙ্কা। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে সন্তান সম্ভবা নারীর সংখ্যা অন্তত ৭০,০০০। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে এদের সন্তান হওয়ার কথা। গত ১ মাসে ৪০০ নারীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে উখিয়া টেকনাফে। এর আগে গত অক্টোবরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের আরও ৫০০ জনের সন্তান আগেই হয়েছে এদেশে। বাংলাদেশের প্রচলিত আইনে কোনো শিশুর মা বাবার মধ্যে অন্তত একজনের জাতীয়তা বাংলাদেশি না হলে ওই শিশুর এদেশে নাগরিক হওয়ার সুযোগ নেই। আর তাই রোহিঙ্গা কোনো নবজাতকের যাতে জন্ম নিবন্ধন না হয় সেই ব্যবস্থাই নিয়েছে প্রশাসন। আমরা নাগরিকত্ব এখানে কোনো বার্থ রেজিস্ট্রেশন টোটালি বন্ধ। রেজিস্ট্রার মহোদয় আসছিলেন, যে জন্ম মৃত্যু যে নিবন্ধন, যে রেজিস্ট্রার মহোদয় আসছিলেন, উনি আমার সাথে কথা বলেছেন। আমার ডিডিএলজি যিনি উপপরিচালক সেটা আবারও দায়িত্বে আছেন। আমরা টোটাল ইউপি চেয়ারম্যানদেরকে বিষয়টা অবহিত করেছি। সরকার বয়স্ক রোহিঙ্গাদের মতো শিশুদেরও সাময়িক আশ্রয় দিয়েছে, তবে দেবে না নাগরিকত্ব, জানান এক মন্ত্রী। মানবিক দৃষ্টিতে তাদের আমরা আশ্রয় দিয়েছি, থাকার ব্যবস্থা করেছি। এদের এই জন্য সারা বিশ্ব মানুষ বাংলাদেশকে আমাদেরকে প্রশংসিত করেছে। মায়ানমারের নাগরিক, তার দেশের নাগরিক, তাকে ফিরে যেতে হবে। জাতিসংঘ শিশু সনদে জন্মের পরপরই প্রত্যেক শিশুর জন্ম নিবন্ধন করার নিয়ম থাকলেও এসব রোহিঙ্গা শিশু সেই অধিকার বঞ্চিত। তাহলে এসব শিশুর ভবিষ্যৎ কি? প্রশ্ন ছিল এক শিশু অধিকার কর্মীর কাছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো বাংলাদেশকেই দায়িত্ব নিতে হবে। ইউএনএইচসিআর বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অথবা ইউনিসেফ, এই চাইল্ড সাইকোলজি এগুলো তাদের বিষয় না, এগুলো আমাদের দেশের সরকারকে বুঝতে হবে। খুব সুচিন্তিতভাবে এবং সুষ্ঠু পরিকল্পনা নিয়ে সরকারকে আগাতে হবে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয় ১৯৮২ সালে, পরে তা আর ফেরত দেওয়া হয়নি। আন্তর্জাতিক সংস্থার চাপে মিয়ানমার কখনো দেশ ছেড়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলেও রাষ্ট্রবিহীন এসব শিশুর কি হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গর্ভবতী মায়েদের সংখ্যাও নেহাত কম নয়। এদের অনেকে ইতিমধ্যে বাংলাদেশের সন্তানও জন্ম দিয়েছেন। এসব নবজাতক রোহিঙ্গার নাগরিকত্ব নিয়ে এখন দেখা দিয়েছে নানা জটিলতা। কারণ বাংলাদেশের প্রচলিত আইনে এসব রোহিঙ্গা শিশুদের বাংলাদেশি নাগরিক হওয়ার সুযোগ নেই। তবে এরা কি রাষ্ট্রবিহীন নাগরিকেই পরিণত হবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। রাজধানীর বাসিন্দাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স ক্ষেত্র বিশেষে 2 থেকে 10 গুণ পর্যন্ত বাড়িয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ট্যাক্স বাড়ানোর এমন হারকে অস্বাভাবিক ও অযৌক্তিক মনে করেন ভবন মালিকরা। সিটি কর্পোরেশনের দাবি, উন্নয়ন কাজের জন্য কর্পোরেশনের আয় বাড়াতে আবাসিক, বাণিজ্যিক এবং নতুনের সাথে পুরনো ভবনের ট্যাক্সের অসমতা কাটাতে এই উদ্যোগ। বাড়তি টাকা দিতে হবে 2016 এর জুলাই থেকে। রাজধানীর খিলগাঁওয়ের গোরান এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাটিতে যাতায়াতের রাস্তা 7টি, যার মধ্যে 6টির অবস্থাই বেহাল। শুধু রাস্তায় নয়, এলাকাটি আবাসিক হলেও পরিবেশগত দিক দিয়ে নেই কোনো দৃশ্যমান উন্নয়ন। এমন অবস্থায় উন্নয়নের অর্থ যোগান দিতে ভবন মালিকদের হোল্ডিং ট্যাক্স কয়েক গুণ বাড়িয়েছে সিটি কর্পোরেশন। স্থানীয়দের অভিযোগ, এলাকার উন্নয়ন না করে অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বাড়ানো অযৌক্তিক। অন্যান্য এলাকায় যে নাগরিক সুবিধাটা পাওয়া যায় সিটি কর্পোরেশন থেকে, আমাদের এলাকায় আমরা সেই নাগরিক সুবিধাটা পাচ্ছি না। এখনকার রেটে এটা হয়েছে আমার প্রায় অলমোস্ট 10 গুণ বেশি। আগে যে রেট ছিল 10 গুণ বেশি। তো এটা আসলে মানে টলারেন্সের মধ্যে না। বর্তমানে 3 স্তরে হোল্ডিং ট্যাক্স নেওয়া হচ্ছে, ফলে দেখা দিয়েছে বৈষম্য। আর এই অসমতা দূর করতে এ ট্যাক্স বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ভাড়া দিলে একটা রেট আছে, আবার কমার্শিয়ালি ইউজ হলে তার আরেকটা রেট রয়েছে। কিন্তু হয়তো রেটটা ছিল যে তিনি নিজে থাকেন, তো স্বাভাবিক কারণে তো সেই রেটটি বাড়বে এবং সেই ক্ষেত্রে হয়তো বেড়েছে। তিনি হয়তো ভাবছেন যে
আগে তো কম ছিল এখন কেন বেড়ে গেল, এরকম একটা বিষয়, এরকম কিছু অসামঞ্জস্যতা রয়েছে, সেটা দূর করার জন্যই আমাদের এই প্রক্রিয়াটি চলছে। তবে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে ক্ষোভ জানিয়েছে ভবন মালিকরা। অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স না কমালে বাড়ি ভাড়া বাড়ানোর হুঁশিয়ারি তাদের। বাড়িওয়ালার উপরে ট্যাক্স ধরছে, বাড়িওয়ালা এটা বাক করে দেবো ভাড়াটার উপরে, মানে তো নিশ্চিত করে বাড়িওয়ালা নিজের পকেটে দিব না। তো না ছাড়া কি করবে, আমি কতটুকু বিয়ার করতে পারবো? আপনি আমার আছে 5,000, আপনি করবেন 20,000, 50,000, আমি হালকায় না অ্যাকোমোডেট দিচ্ছি। এক্ষেত্রে বাড়ির মালিকদের যদি কোনো আপত্তি থাকে তাহলে রিভিউ করতে পারবেন বলে জানাচ্ছেন এই কর্মকর্তা। কেউ কোনো বিষয়ে ক্ষুব্ধ হলে তারা অবশ্যই সেটি তাদের ক্ষোভের যে বিষয়টি রয়েছে সেটার বিষয়ে তারা বলতে পারেন এবং সেগুলান সহানুভূতি সহকারে বিবেচনা করা হয়। এর বাইরেও কিছু রয়েছে, যেমন অনেকের হয়তো ব্যাংকের লোন ছিল, ইতিমধ্যে লোনটি পরিশোধ হয়েছে, এখন লোন পরিশোধ হলে তো তিনি সেই সুবিধাটা আর পাবেন না। যে অঞ্চলের হোল্ডিং ট্যাক্স আদায় হতো 200 কোটি, নতুন হারে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 কোটি টাকা।